গুড মর্নিং ফ্রম টাটানগর। এখন বাজে ঠিক সকাল 9:40। আমরা বেরিয়ে পড়ছি আমাদের টাটানগরের হোটেল গোল্ডেন হাইটস থেকে আজকের সাইট সিইংয়ের জন্য। আজকে আমরা যাব চন্ডিল, দলমা এবং আরও কাছাকাছি যে সমস্ত সেই পথে সাইট সিইংগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে। যাই হোক, এখন তাড়াতাড়ি চলুন নিচে যাওয়া যাক। নিচে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। গিয়ে রাস্তায় যেতে যেতে বাকি কথা আপনাদের সাথে হবে। চলে এসছি আমরা হোটেলের নিচে, আর চলে এসছে আমাদের গাড়ি। এই এটিকাতে করেই আমরা ঘুরবো আজকে। পুরো সাইট সিইংটা করতে কত খরচ পড়ছে, কার সাথে আমরা ঘুরছি, তার সমস্ত ডিটেলস সবটাই আমি বলে দেবো, সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ব্রেকফাস্ট আমাদের সকালে হোটেলে কমপ্লিমেন্টারি ছিল, সেজন্য রাস্তায় আর ব্রেকফাস্টের জন্য আমাদের দাঁড়াতে হবে না, সোজা একদম স্পটে গিয়েই দাঁড়াবো। गाड़ी वाला जो जाएगा वही तो आपसे बात करेगा भाई। अब जैसे हम आ गए हैं। গাড়ি বুকিংয়ের সময় কিন্তু এখানে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেন সে কথায় পরে আসছি। প্রথমেই আমরা চলে এসেছি সাকচিনগর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে দারুণ একটা সাই মন্দির রয়েছে, সেই মন্দির দর্শনে। জাস্ট মন্দিরটা দর্শন করেই আমরা এগিয়ে যাব। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা স্পট, এখানে আপনারা অবশ্যই আসবেন। ভীষণ সুন্দর একটা মন্দির দর্শন দিয়ে আজকে আমাদের ট্যুর শুরু হলো। আচ্ছা, এই মন্দিরের টাইমিং হচ্ছে প্রত্যেক দিন সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত, আর দুপুর 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত এবং ফুল দ্বারা চারিদিকে সুন্দরভাবে সুসজ্জিত এই মন্দিরের ভিতরটিও ভীষণ পবিত্র। সকাল সকাল এরকম সুন্দর একটা মন্দির দর্শন দিয়ে যদি দিনটা শুরু হয়, তাহলে যে সেই দিনটা ভীষণ ভালো যাবে এ তো আর বলার অপেক্ষা রাখে না। সাই মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। সাকচিনগর থেকে 5 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি দোমুহানি সঙ্গম ঘাটে। দুটি নদীর মিলন স্থল হচ্ছে এই জায়গা। এইখান থেকে সিঁড়ি চলে গেছে সঙ্গম ঘাটের দিকে। এই জায়গাটায় আপনারা আসতে কিন্তু ভুলবেন না যদি আপনারা টাটানগর ভ্রমণে বেরোন। এখান থেকে দেখুন সামনে নদী দেখা যাচ্ছে, সুবর্ণরেখা এবং খরখাই নদীর মিলন ঘটেছে এই স্থানে, সেই জন্যই এই স্থানের নামকরণ করা হয়েছে দোমুহানি সঙ্গম ঘাট। আচ্ছা, এই সঙ্গম ঘাটেই আপনি পাবেন, পাশে রয়েছে একটা পবিত্র মহাদেবের মন্দির এবং ঠিক তার পাশে রয়েছে হনুমানজির মন্দির, তার পাশে একটি কালী মন্দির এবং কালী মন্দিরের গা ধরেই এই যে সিঁড়ি। আর সিঁড়ির গায়ে দেখুন কি সুন্দর চিত্রকলা আঁকা রয়েছে। আমি এখন চলে এসেছি একদম ঘাটে। আমার বাঁ দিক থেকে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খরখাই নদী, আর সোজা যে নদীটা চলে গেছে একদম সামনে দিয়ে এটি হলো সুবর্ণরেখা নদী। সেন নদী থেকে উৎপন্ন সুবর্ণরেখা নদী এবং খরখাই নদীর মিলন ঘটেছে এই স্থানে, সেই জন্য এই স্থানটিকে কিন্তু অতি পবিত্র একটি স্থান বলে মনে করা হয় এবং দুটি নদীর মিলন ঘটেছে বলে এটির নাম দেওয়া হয়েছে দোমুহানি। যেমনটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে স্থানীয়দের কাছে এই দোমুহানি অত্যন্ত পবিত্র একটি স্থান এবং যে কোনো শুভ আচার অনুষ্ঠান সম্পন্ন করতে ওনারা এই জায়গায় আসেন। দোবো ব্রিজ ক্রস করার পর কান্দেরবেড়া রোড ধরে যাচ্ছি। গুগলে দেখাচ্ছে কান্দেরবেড়া রোড, আমাদের রাজা দাদা বলছেন এটা দুর্গাপুর স্ট্রিট। দোবো ব্রিজ থেকে চন্ডিল হচ্ছে 19 কিলোমিটার আর দলমা ফরেস্ট হচ্ছে 25 কিলোমিটার। আমরা প্রথমে দলমা যাব, দলমা দেখে নিয়ে তারপরে চন্ডিলে আসব এবং তারপরে আরও একটা দুটো স্পট আছে যেগুলো আমরা দেখব। আচ্ছা, এখানে আমার মনে হলো একটা কথা আপনাদের খুব ইম্পর্টেন্ট জানিয়ে রাখাটা দরকার। আপনারা যখন এখানে এই সাইট সিইংটা করবেন, গাড়িওয়ালার সাথে কথা বলবেন, ড্রাইভারের সাথে কথা বলবেন, সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ওনারা কিন্তু একরকম ভাড়া আপনাদেরকে বলবেন, আপনারা মেনশন করবেন স্পেশালি যে আমরা দলমা হিল টপে যাব। দলমা হিল টপ আর দলমা দুটো কিন্তু আলাদা, মানে দলমা থেকে দলমা হিল টপে যাওয়ার জন্য
যদি আপনি দলমা থেকেই গিয়ে গাড়ি নেন সেক্ষেত্রে গাড়ি নেবে 2800 টাকা করে। তো আপনাকে যদি এখানে কেউ বলে যে হ্যাঁ আমি 3000 টাকায় আপনাকে সব ঘুরিয়ে দেখিয়ে দেবো, তাহলে কিন্তু সে আপনাকে দলমা পর্যন্তই নিয়ে যাবে, দলমা হিল টপে নিয়ে যাবে না। আর যদি কেউ বলে যে হ্যাঁ দলমা হিল টপে নিয়ে যাব, মানে আমাদের সাথেই আজকে এটা হয়েছে যে দলমা হিল টপের কথা হয়েছে, যার সাথে কথা হয়েছে তিনি আসবেন না, তিনি অন্য আরেকজনকে পাঠাবেন, সে এসে বলবে যে আমি নিয়ে যেতে পারবো না। তো এরকম একটা মিসকমিউনিকেশন হবে এবং ওখানে যাবার পরে একটা ঝামেলা তৈরি হবে, আপনাদের ট্যুরটা মানে ট্যুরের আনন্দটাই মাটি হবে। সেই জন্য সবসময় এটা অ্যাসিওর্ড হয়ে তবেই গাড়ি ফাইনালাইজ করবেন যে যার সাথে আপনার কথা হচ্ছে তিনিই যাচ্ছেন কি না, সেইটা আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। এবং এই যে ট্রিপ মানে শুধু দলমা থেকে দলমা হিলটপে যাওয়ার জন্যই 2800 টাকা লাগে, এই পুরো ট্রিপটা কিন্তু মিনিমাম 4000-এর নিচে হওয়া মানে সম্ভবই নয়। সবটা মিলিয়ে যাতায়াত মোটামুটি 150 কিলোমিটার মতন আমাদের গাড়ি রান করবে এবং যে কটা স্পট আমরা দেখব প্রত্যেকটা জায়গায় দাঁড়াবে, কী কী স্পটে আপনারা দাঁড়াতে বলবেন, কী কী স্পট আপনারা দেখাতে বলবেন সেগুলো তো আমি বলেই দেবো, কিন্তু তার সাথে এই গাড়ির ভাড়াটা আর বিশেষ করে ড্রাইভারের সাথে কথা বলে একদম অ্যাসিওর্ড হয়ে যাওয়ার ব্যাপারটা মাথায় রাখবেন, কারণ এখানে কিন্তু এই জিনিসটা খুব হয়। এই জন্যই আমার মনে হলো যে এটা আপনাদেরকে একটুখানি অ্যালার্ট করে দেওয়া দরকার। দেখুন এখন আমরা রাঁচি রোড ধরে যাচ্ছি, এখান থেকে রাঁচি 111 কিলোমিটার, আর আমাদের ডান দিকেই হচ্ছে দলমা ফরেস্ট রেঞ্জ। এই পাহাড়ের একদম টপে আমরা উঠব। রাস্তাটা দারুণ, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে রাঁচির দিকে। দেখুন আমাদের রাঁচি সিরিজের পর্বগুলো যারা এখনও দেখেননি দেখে নেবেন, আমাদের রাঁচির ভিডিওটা ভীষণ ভালো, ইনফরমেটিভ ভিডিও। এই যে দলমা স্যাংচুয়ারির গেট, আর এই যে এইদিকে হচ্ছে পুরুলিয়া রোড। পুরুলিয়ার অযোধ্যা পাওয়ার থেকে এলে এই রাস্তা, মানে আমরা আগের বারে যখন এসেছিলাম পুরুলিয়া অযোধ্যা থেকেই এসেছিলাম। আর এই যে আমরা এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরে প্রবেশ করছি। পুরো দলমা ফরেস্ট রেঞ্জের মধ্যেই আমরা ঢুকে গেলাম। এখানে গেটে আমাদের এন্ট্রি পাস করাতে হবে। আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল, এত সবুজ ছিল, মানে আমার মনে হয় এই জায়গাটা বর্ষাকালে আসার জন্যও দারুণ। তবে শীতকালে আসলে কি গরমটা কম হবে, আরামে আপনারা ঘুরতে পারবেন, এটা একটা ব্যাপার। শীতকাল অথবা বর্ষাকাল এই দুটো সময়কে আপনারা চুজ করতে পারেন এই টাটানগর বা পুরুলিয়া রাঁচি এই সমস্ত জায়গা বেড়ানোর জন্য। ফাঁকা রাস্তা ছেড়ে দলমা ওয়াইল্ড লাইফের গেটটা পেরিয়ে যখন আপনি পুরো কোর এরিয়াতে ঢুকবেন তখন রাস্তা কিন্তু একদম মানে ভালো নয় আর কি, মাটির রাস্তা। আর শীতের সময় যেহেতু একটু ধুলোরও প্রবণতা আছে, সামনের দিকে রাস্তা আরও খারাপ হতে পারে, কারণ এর আগেও আমরা যখন এসেছিলাম দেখেছিলাম যে এখানে রাস্তাটা খুব একটা ভালো নয় আর কি, এই ভেতরের যে জায়গাটা আছে। এবং এই জায়গায় এখন বর্তমানে বলছে যে 2025 সালের গণনা অনুযায়ী প্রায় 85টি হাতি রয়েছে এই দলমা ফরেস্ট রেঞ্জের মধ্যে। হ্যাঁ, তো এখানে হাতি ছাড়াও আরও নানান রকমের পশু রয়েছে, তা এখানে হাতিটাই মেন আকর্ষণ। দেখা যাক আমাদের কপালে আজকে হাতি দর্শন জোটে কি না। এই চলে এলাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে মেইন গেট, এইখানে আপনাদের যে গেট পাস বা টিকিট করাতে হবে যেটা বলছিলাম, যেখান থেকে আপনারা যদি গাড়ি না আনেন তাহলে গাড়ি নিতে হবে বা অন্যান্য গাড়ি এসে এইখানে ছেড়ে দেবে, এটাই হলো সেই জায়গা। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে চলে আসার পর বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার সাফারি গাড়ির জন্য, এই হলো টিকিট কাউন্টার। আর এই ডান দিকে গাড়িগুলো দেখুন দাঁড়িয়ে রয়েছে, এইগুলোতে করেই আপনারা এখান থেকে সাফারিতে যেতে পারবেন। এই জঙ্গলে এন্ট্রি ফি লাগবে মাথাপিছু 10 টাকা করে এবং আউটসাইড 4 হুইলারের জন্য লাগবে 600 টাকা। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে থাকার বেস্ট জায়গা হলো দলমা ওয়াইল্ড লাইফ কটেজ। এখানে 6টা কটেজ রয়েছে, ভাড়া হচ্ছে 1500 টাকা করে পার নাইট, অনলি লজিং, খাওয়া দাওয়া আলাদা। এখানে বুকিংয়ের জন্য dalmawildlife.in-এ গিয়ে আপনারা অনলাইন বুক করবেন এবং এখানে এসে থাকবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আমি এরপর যখন আসবো এখানে এসে একটা রাত্রি বা 2টো রাত্রি থেকে যাব, আশা করি দারুণ লাগবে। ঠিক এর উল্টো দিকে ডিয়ার পার্ক, এবার আমরা ডিয়ার পার্কে চলে যাব।
আর এই ডিয়ার পার্কে কিন্তু ঝাঁকে ঝাঁকে হরিণ রয়েছে। এই যে ডিয়ারগুলো দেখছেন এগুলো তো নীলগাই, এছাড়াও স্পটেড ডিয়ারও রয়েছে অন্যদিকে। আর যদি আপনি পিছন দিকে স্পটেড ডিয়ার দেখতে পাচ্ছি, প্রচুর মানে হরিণ রয়েছে এখানে। আর যদি আপনি এই কটেজে থাকেন তাহলে তো এখানে বসে বসে মানে মর্নিং টি খেতে খেতে আপনি এই দৃশ্য দেখতে পারবেন। আর এই বাগানের শেষ প্রান্তে রয়েছে স্পটেড ডিয়ারের ঝাঁক, যেটা বলছিলাম যে সব রকম হরিণই রয়েছে। এই দিকটাতে স্পটেড ডিয়ারগুলো সব একসাথে ওদের খেতে দিয়েছে এখানে। হিল টপে ওঠার সময় বাঁদিকে আরও একটি থাকার জায়গা রয়েছে, এটি হলো মাকুলা কোচা। এটার মধ্যেও কটেজ স্টাইলে থাকার ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এই ভেতরটা হচ্ছে এই রকম। চাইলে আপনারা এখানেও এসে থাকতে পারেন। আমি এখানকার বুকিং ডিটেলসও দিয়ে দিলাম। অনলাইনে বুক করেই আসতে হবে, ঠিক আগেরটা যেমন দেখালাম সেইভাবেই। আমরা বেশ খানিকটা রাস্তা উঠে এলাম। এইখানে কিন্তু আমি দেখছি রাস্তাটা বাঁধিয়েছে, এই রাস্তাটা আগে বাঁধানো ছিল না, তো সেজন্য বেশ স্মুথলি উঠছে গাড়িটা। একটু আগে খুব ধুলো ছিল, প্রচণ্ড ধুলো, মানে আমাদের সমস্ত গাড়ির কাঁচ বন্ধ করে দিতে হয়েছিল। আর সামনে থেকে যদি কোনো গাড়ি ওভারটেক করে তাহলে তো কথাই নেই, পুরো একেবারে আপনাকে ফ্রিতে পাউডার মাখিয়ে দিয়ে যাবে। আর এখানে কিন্তু পাহাড়ে ওঠার পরে দেখছি পাহাড়ে বেশ সবুজ রয়েছে, মানে যতটা রুক্ষ শুষ্ক ভেবেছিলাম অতটা রুক্ষ শুষ্কও কিন্তু নেই, বেশ সুন্দর সবুজে একদম ঘেরা। বর্ষার যে সবুজ সেটা তো ডেফিনেটলি এখন পাবেন না, ধুলো তো থাকবেই, কিন্তু তাছাড়াও তার সত্ত্বেও এখানে কিন্তু বেশ সুন্দর সবুজ আর ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ রয়েছে ভেতরে। দেখুন এই জায়গায় রাস্তাটা আবার মানে মাটির রাস্তা, আর কি লেভেলের ধুলো। চলে এসছি আমরা দলমা পাহাড় হিল টপে, দলমা পাহাড়ের একদম মাথায়। অনেকটা চেঞ্জ লাগছে জায়গাটা, এখানে আবার দোকানপাট হয়েছে দেখছি নতুন। প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত দলমা পাহাড়ের একদম মাথায় আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে এই রাস্তা দিয়ে এখন আমরা পাহাড়ের একদম মাথায় উঠবো, মানে এখান থেকে আপনাকে এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে। আমার পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা হলো শিব মন্দির। শিব মন্দির ছাড়াও ওখানে একটি হনুমান মন্দিরও রয়েছে। চলুন এই রাস্তাটা এক্সপ্লোর করি। আগের বারে কিন্তু এই রাস্তায় আমরা আসিনি। দলমা পাহাড়ের ওপর যখন আমরা উঠেছিলাম ভীষণ জোরে ঝড় উঠেছিল, বৃষ্টিও এসেছিল, সেজন্য তখন আর এই রাস্তায় আর আসা হয়নি, আমরা ফিরে গিয়েছিলাম। তো আজ এই জায়গাটাতে এসে এই সাইডটা দেখে খুব ভালো লাগছে। এদিক থেকে কিন্তু একদম জঙ্গলের একটা আলাদা ভিউ। আর এখানে খাবার দাবার যদি নিয়ে আসেন সাবধানে বার করবেন, প্রচুর হনুমান রয়েছে এখানে, বাঁদর হনুমান। শিব মন্দিরের আগে এটা হলো রাম মন্দির, এখান থেকে বাইরেটা এরকম। আর এই রাম মন্দিরের ভিতরে দেখুন, ভিতরের চত্বরটা হচ্ছে এই রকম। একটা বড় পাথর রয়েছে, পাহাড়ের পাথর, এবং তার নিচে মহাদেবের মূর্তি, ডান দিকে রাম মূর্তি, পাশে একটা ছোট্ট হনুমানজি রয়েছেন, আর বাঁদিকে দুর্গা মাতা, খুব সুন্দর। আর এইখানে একটা গণেশ মূর্তি রয়েছে, শান্ত একদম। এই যে দেখুন, এই বড় পাথরটাই হচ্ছে মেন, আগে পুজো করা হতো, তারপরে এই ছোট ছোট মূর্তিগুলিকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই দিকে দেখুন এরকম সিঁড়ি করে দেওয়া রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে শিব মন্দিরের গুহায় যেতে হবে। এইদিকে একটা গুহা রয়েছে, এই যে। আর এই হচ্ছে হিল টপে যাওয়ার রাস্তা, ডান দিকের এই দিক থেকে আপনি হিল টপে যেতে পারবেন। আচ্ছা, আগে আমরা শিব মন্দিরে যাব, শিব মন্দিরটা দেখে তারপরে হিল টপে যাব। এখান থেকে বেশি নয়, কয়েকটি ধাপ উঠে ডান দিকে বাঁকলেই রয়েছে শিব গুহা। এই শিব গুহা দর্শন করতে গিয়ে আমার এই হনুমান এবং বাঁদরদের উপদ্রবে এতই ভয় লেগেছিল যে এখানে আমি আর কোনো কথা বলিনি। এই যে আমরা পৌঁছে গেলাম শিব গুহায়, এখানে নিত্য পুজো হয়। এখানে ছোট্ট এরকম একটি শিবলিঙ্গ রয়েছে, পাশে গণেশজি ব্রহ্মাজির এরকম মূর্তি রয়েছে, আর এদিকে শিবলিঙ্গের পাশে একটি শিব মূর্তিও করে দেওয়া রয়েছে। খুব সুন্দর এই জায়গাটি, এবং শিব গুহা বা শিব মন্দির দর্শন করে
এই দিক থেকে যদি আপনি নিচে চলে আসেন তাহলে এই সিঁড়ি চলে গেছে হিল টপের দিকে। রাম মন্দির আর শিবগুহা দর্শন করে আমরা যে সিঁড়ি দিয়ে উঠে আসলাম, সিঁড়িগুলো এত খাড়াই কি বলবো। আর এই দুপুরবেলা মানে এখন 12টা 40 বাজে, খুবই কষ্ট হয়েছে আসতে। এখানে এসে দেখলাম যে ডান দিকে একটা এইরকম রাস্তা করা আছে, এই দিকটা একেবারেই আমাদের অচেনা, এবং এই রাস্তাটা দিয়ে 50 মিটার মতন এগিয়ে আসলে এখানে একটা নতুন ওয়াচ টাওয়ার করেছে। এই যে এই হলো সেই ওয়াচ টাওয়ার। ওইদিকে কিন্তু আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওই ওয়াচ টাওয়ারটার সাথে এটা গোলাবেন না, এটা আর একটা নতুন করেছে। এই দিক থেকে ওয়াচ টাওয়ারের সামনেটা হচ্ছে এইরকম বসার জায়গা জায়গা করা আছে, আর এখানে প্রত্যেকটা ওই পাথরের গায়ে একটি করে পাখির ছবির দিয়ে দিয়েছে যে কি কি পাখি এখানে আপনি দেখতে পারবেন। এখানে প্রচুর পাখি দেখা যায়, শীতের সময় আরও দেখা যায়, যদিও আমরা খালি চোখে খুব একটা পাখি দেখতে পাচ্ছি না এই সময়। সকালের দিকে আসলে দেখতে পাবেন আরও বেশি পাখি, বা সন্ধে বিকেলের দিকে। আর এই যে এইখান থেকে রাস্তা করা আছে ওই দিকে যাওয়ার আর নিচে যাওয়ার সিঁড়ি। আর এই ওয়াচ টাওয়ারের ঠিক উল্টো দিকে দেখুন আরেকটি ওয়াচ টাওয়ার রয়েছে, ওটা হচ্ছে পুরনো ওয়াচ টাওয়ার। আমার পিছনের ওয়াচ টাওয়ারটা নতুন ওয়াচ টাওয়ার। আমরা চলে এসেছি দলমা পাহাড়ের একদম হিল টপে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা দেখছি যে আমরা 2-3 বছর আগে এসে যেটা দেখেছিলাম সেটা কিন্তু একদমই নেই। মানে আমি দেখছি যে অনেক কিছু, যেমন ওয়াচ টাওয়ারটা হয়েছে, আমার পিছনের বোর্ডটা হয়েছে, এখানে অনেক বসার জায়গা করে দেওয়া রয়েছে। আর এর আগে পার্কিং ছিল এই জায়গাতে, এখন আর এখানে পার্কিং নেই। এই পার্কিংয়ের জায়গাটাকেই পুরো গর্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। হনুমান মন্দিরটা ওই দিকে, আর এই দিকের যে রাস্তাটা যেটা জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, এটাতেও আমরা আগে গিয়েছিলাম। এই যে এইখানে দেখবেন এইরকম একটা বোর্ড দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা কথা লেখা রয়েছে সেখানে, বি আ পিকক ইন আ ওয়ার্ল্ড অফ পিজিয়ন্স। এই রাস্তাটা দিয়ে ধরে চলে গেলে ওখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার টাইপের করে দেওয়া রয়েছে, এটা নতুন হয়েছে কিন্তু। হ্যাঁ, ছোট্ট একটা বসার ঘর টাইপের ওখানে রয়েছে। এই জায়গাটা আমাদের কাছে প্রচণ্ড স্পেশাল, এবং এখানে এসে খুব নস্টালজিক লাগছে। সেই গল্পটা ছোট্ট করে আপনাদেরকে একটু বলি। এই যে আজকে আপনাদের চ্যানেল সম্পিতানু ব্লগসের জন্ম হয়েছে, সেই জন্মটা কিন্তু হয়েছিল এই দলমা ফরেস্টের এই জায়গায়, এক্স্যাক্টলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দিয়ে চলতে চলতে। মানে তখনও আমরা জানতাম না যে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা মানে কোথায় দেব, ইউটিউবে দেবো বা কিছু, জাস্ট নিজেদের জন্যই একটা ভিডিও করেছিলাম মেমোরিটাকে ধরে রাখার জন্য। তারপরেই আমরা বাড়িতে গিয়ে সেই ভিডিওটা দেখে আমাদের এত ভালো লাগে, আমরা ডিসিশন নিই যে হ্যাঁ আমরা একটা চ্যানেল করব, এবং তারপরেই কিন্তু আমাদের এই চ্যানেলের জন্ম হয়। তো সেই কারণে এই জায়গাটা ভীষণ স্পেশাল, সেই জন্য আজকে আরও বেশি করে এখানে আসতে ইচ্ছা হচ্ছিল, এবং এসে খুব ভালো লাগছে। পিছন দিকে রাস্তাটা দিয়ে আপনারা ভালো জঙ্গল ট্রেল করতে পারবেন। এই রাস্তা দিয়ে হেঁটে এই জঙ্গলটাকে একটু এক্সপ্লোর করে আসতে বেশ ভালো লাগবে। চাইলে আপনাদের হাতে যদি সময় থাকে সেটা আপনারা করতেই পারেন। এইবার আমরা এখানের যে হনুমান মন্দিরটা রয়েছে এই দলমা ফরেস্টের হিল টপের, সেই হনুমান মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছি। এই হনুমান মন্দির থেকেও আপনারা কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ পাবেন পরিষ্কার দিনে। আজকে এমনি ক্লিয়ার ওয়েদার আছে, কিন্তু এত ফগ রয়েছে যে ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এইখানে আমরা জুতোটা খুলে রাখবো, আমার তো ভয় লাগছে বাঁদরগুলোর জন্য। হ্যাঁ, জুতোটা নিয়ে না আবার পালায়। আর এই হনুমান মন্দিরের মধ্যে এটি হলো হনুমানজির বিগ্রহ, ভীষণ শান্তিপূর্ণ পরিবেশ। আচ্ছা, মন্দিরটাকে আপনারা এইভাবে প্রদক্ষিণ করতে পারেন, খুব ভালো লাগবে। আর মন্দির থেকে আপনারা এই যে দুটো ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাওয়ারগুলোতে আমরা উঠলাম না, তার কারণ এই পুরানো ওয়াচ টাওয়ারটার কন্ডিশন ভালো না, আর নতুন ওয়াচ টাওয়ার থেকে কিছু ভিউ পাওয়া যাবে না। আর মোটামুটি মন্দিরের যে জায়গাতে আমরা আছি এখান থেকেও চারপাশের যা ভিউ সেম লেভেলেই ওইখান থেকে ভিউ পাবেন, আর একটু হয়তো উঁচু পাবেন। এখান থেকে জামশেদপুর, টাটানগর ভীষণ সুন্দরভাবে দেখা যায়, সুবর্ণরেখা নদী খুব সুন্দরভাবে দেখা যায়। তো আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। আমি ভেবেছিলাম যে শীতের সময় হয়তো ক্লিয়ার ভিউ হবে, কিন্তু না, ভালো। এখান থেকে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে নিচে দেখুন গাড়িগুলো রয়েছে, ওইখানেই আমাদের গাড়িটাও রয়েছে। পার্কিং এরিয়ার পাশে এরকম একটা ছোট দোকান আছে, এখান থেকে চাইলে আপনারা ছোটোখাটো খাবার খেয়ে নিতে পারেন। যেহেতু এখন 1:30 প্রায় বাজে, লাঞ্চ আমরা করিনি এখনও। চ্যান্ডিলের কাছে গিয়ে আমরা লাঞ্চ করব, তার আগে এখানে ওই ছোলা মাখা,
চপ, সিঙ্গাড়া, মুড়ি, ঝালমুড়ি এ ধরনের টুকটাক খাবার খেতে পারেন। আমি একটু ছোলা মাখা নিয়েছি, বেশ ভালো। আর একটা চপ আর একটা সিঙ্গাড়া নিয়েছি। চাও পাওয়া যায়, এটা খেয়ে চা খাবো, খেয়ে তারপরে চ্যান্ডিলের দিকে রওনা দেবো। এই দেখুন আমাদের গাড়িতে কয়েকজনকে আমরা একটু লিফট দিচ্ছি, ওনারা ওপরে ট্রেক করে যাচ্ছিলেন, তো নিচে থেকে ওপরে এই 19 কিলোমিটার রাস্তা ওনারা ট্রেক করছিলেন। যেতে যেতে এই গরমের মধ্যে মানে হিট অ্যাটাক হয়ে গেছে, শরীর অসুস্থ লাগছে, তাই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে লিফট দেবো কিনা। আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না। ঠিক আছে, এবার আমরা যাই। এখান থেকে আরও প্রায় 11 কিলোমিটার যেতে হবে আমাদের। নামার পথে এখানে একটা ট্রি হাউস, তার সাথে লাগোয়া একটি রেস্টুরেন্ট কাম হোটেল রয়েছে। এই পুরো জায়গাটা খুব সুন্দর, এই চত্বরটিও বেশ ভালো, থাকার ব্যবস্থাও যখন রয়েছে তখন তো আরও ভালো লাগার কথা। এই পুরো দলমা ফরেস্ট রেঞ্জের মধ্যে আমি যে কটা থাকার জায়গা দেখালাম প্রত্যেকটি কিন্তু বাইরে থেকে দেখলে খুব ভালো লাগছে। প্রথম দর্শনে তো ভালো লাগবেই এরকম জঙ্গলের মধ্যে, তবে এর মেনটেনেন্স কি হবে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই ভরা সিজনে, এই জানুয়ারি মাসেও কিন্তু মানে একজনও ট্যুরিস্ট আমি কোনো জায়গায় দেখছি না। এবং আমি অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে মেনটেনেন্সের অবস্থা খুব খারাপ, অফিসিয়ালস লোকজন খুব কম থাকেন, লোকালরাই চালান বেসিক্যালি। তো সেই কারণে যখন আপনারা আসবেন আপনাদের বিচক্ষণতা প্রয়োগ করে তবেই কিন্তু আসবেন নিজেদের দায়িত্বে, এটা মাথায় রাখবেন। এবার এই পুরো রোডে মানে এই 19 কিলোমিটার যে রাস্তাটা দলমার একদম নিচে গেট থেকে আর ফরেস্ট হিল টপ পর্যন্ত, এই রাস্তার মধ্যে কিন্তু কোনো টয়লেট নেই। হিল টপেও আমি কোনো টয়লেট দেখতে পাইনি, লেডিস টয়লেট তো নেই। তো এখানে আমি সেই জন্য আরও বিশেষ করে এসেছিলাম যে যদি এখানে টয়লেটের ব্যবস্থা থাকে, তো সেটাও কিন্তু হলো না আর কি। এবং যেটা বাইরে আছে সেখানে যাওয়ার মতন নয়। তো এবার আপনারাই বুঝে নিন। হোটেলের ঠিক সামনে রয়েছে এই রকম একটি ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারের একদম পাশে এইখানে রয়েছে একটা রাস্তা। এই রাস্তা চলে গেছে একটা ভিউইং ডেকের দিকে। এই সামনে আমার বাঁদিকে রয়েছে ভিউইং ডেকটা। এইখানে যদি আপনি আসেন এখান থেকে একটা সুন্দর জঙ্গলের ভিউ পাবেন, সামনের ভিউটাও খুব পাবেন। জায়গা নো ডাউট খুব সুন্দর, মানে এই বিষয়ে কোনো সন্দেহই নেই, এতটা সুন্দর এই জায়গাটা। কিন্তু গেস্ট একজনও নেই, কারণটা সহজেই অনুমেয়। এই যে এই হলো ভিউইং ডেকটা, এখান থেকেও খুব ভালো একটা ভিউ আসবে, শহরের ভিউ আসতে পারে এখান থেকে, কারণ সামনেটা পুরো ফগে ঢাকা বলে আপনারা এখন বুঝতে পারছেন না। একটা সাইডে জঙ্গলের ভিউ আসবে এরকম, আর একটা দিকে শহরের ভিউ আসবে। আচ্ছা, ওই কটেজের সামনে রয়েছে এরকম ট্রি হাউস, এটা একদম নতুন তৈরি হচ্ছে, মানে তৈরি হয়েই গেছে একেবারে। আর আরেকটি ট্রি হাউস রয়েছে এই যে ডান দিকে এইখানে। আচ্ছা, ওইদিকে আর একটা ট্রি হাউস যেমন রয়েছে, তার সামনে এই যে আগুন জ্বলছে দেখছেন, যে বাঁশগুলোকে কাজে লাগবে না সেগুলোকে এইভাবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই যে আপনাদেরকে রেস্ট হাউসটা দেখালাম, এটির নাম হচ্ছে পিন্ডারে বেদাগ রেস্ট হাউস। এখন আমি একটা ট্রি হাউসের ওপরে উঠেছি, এখান থেকে চারদিকের ভিউটা হচ্ছে এই রকম। একদম অর্গ্যানিকভাবে তৈরি এই ট্রি হাউসগুলো কিন্তু এই জায়গার সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কোনো রকম কেমিক্যাল, প্লাস্টিক কিচ্ছু ব্যবহার করা হয়নি, গাছের গায়ে একদম বাঁশ আর চেরা খড় দিয়ে তৈরি করা হয়েছে এই ট্রি হাউস। এখানে বসে সময় কাটানোর জন্য কিন্তু বসার জায়গাও এইরকম করে দেওয়া হয়েছে। আর এই যে বাঁশ কেটে এইভাবে সিঁড়ি তৈরি করা হয়েছে। এই দলমা পাহাড় ঘুরে আসতে আপনাদের মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবেই। প্রায় 4 ঘন্টা পরে ফিরে এসে এই টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে নবনির্মিত একটি পার্ক হয়েছে, সেই পার্কটি চাইলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন। আর এখন আমরা যাচ্ছি চ্যান্ডিল ড্যামের দিকে। এইখানে রাস্তাটা তো দারুণ সুন্দর, আর ডান দিকে আমাদের দলমার যে পাহাড়ের রেঞ্জ সেটা আমাদের পাশেই যাচ্ছে। শালমহুয়ার জঙ্গল আর তার মাঝখান থেকে এই রকম সুন্দর রাস্তা। ঝাড়খণ্ড আর বাংলার মানে পুরুলিয়া, ঝাড়খণ্ড এই জায়গাগুলো মানে বেশ একই রকম। এই আমরা মেন রোডে উঠলাম, এইখানে দেখুন এই যে রাস্তা, এটা কোন দিকে গেছে ভাইয়া? ইয়ে বাঁয়ে কা রাস্তা? হ্যাঁ, এই যে যাওয়ার সময় রাস্তাটা দেখিয়েছিলাম, টাটানগরের থেকে এসছি।
আর এই যে রাস্তা রাঁচির দিকে গেছে, পুরুলিয়ার দিকে গেছে। এইবার দলমা পাহাড়কে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি চন্ডিলের দিকে। এখান থেকে চন্ডিলের দূরত্ব ওই 3.5 কিলোমিটার মতন, কিন্তু চন্ডিল ড্যাম কিন্তু 14 কিলোমিটার রাস্তা এখান থেকে। মেন রোড ছেড়ে এবার আমরা চন্ডিল ড্যামের দিকে প্রবেশ করছি। এই সামনে এই গেট থেকেই আমরা চন্ডিল ড্যামের দিকে প্রবেশ করছি। দেখুন এই যে আমরা জায়গাটা থেকে যাচ্ছি, চন্ডিল ড্যামের ওপরে মানে যাওয়ার জন্য যে ব্রিজটা করা রয়েছে, সেই ব্রিজ থেকে বাঁ দিকে এই যে লক গেটগুলো দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি যে কয়েকটা লক গেটের মধ্যে থেকে জল পড়ছে, কিন্তু অল্প অল্প। 11টা লক গেট রয়েছে এখানে। বর্ষাকালে এই জায়গায় আসলে দারুণ সুন্দরভাবে আপনারা জল দেখতে পাবেন। এবং এই যে চন্ডিল ড্যামটা, এটা তৈরি করা হয়েছিল সুবর্ণরেখা নদীর ওপরে নানান রকম এই এলাকার মানুষের নানান কাজের পারপাসে। এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ 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 সুন্দর। এই চন্ডিল ড্যামের জল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে কৃষিকাজ, পানীয় জলের ব্যবস্থা এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই চন্ডিল ড্যামের জল যেমন ব্যবহার করা হয়, তেমনই আরও নানান কাজে এই চন্ডিল ড্যামের জল কিন্তু ব্যবহার করা হয়। ড্যাম দেখে নিয়ে এবার আমরা চন্ডিলের বোটিং যে পয়েন্ট আছে সেই দিকেই যাচ্ছি। এখান থেকে ভিউটা দেখুন এইরকম। এখানে 30 টাকা পার্কিং দিতে হবে। 30 টাকা পার্কিং দিয়ে টিকিট নিয়ে আমরা এবার ভেতরে ঢুকবো। 30 টাকা পার্কিংয়ের টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। আমাদের গাড়ি হচ্ছে এখানে পার্ক করে দিয়েছি। তো আজকে আমরা এই পুরো ট্রিপটা যার সাথে করছি, ইনি হচ্ছেন রাজা সিংজি সর্দার, একজন পাঞ্জাবি মানুষ, খুব ভালো মানুষ, এবং উনি কিন্তু আমাদেরকে ভীষণ ট্রান্সপারেন্টলি ঘোরাচ্ছেন। আমি বারবার আপনাদেরকে এই কথাটা বলছি যে এইখানে কিন্তু ট্রান্সপারেন্সির একটু সমস্যা আছে। তো সেই কারণে আপনারা যে মানুষ গাড়ি চালাবেন তার সাথে পরিষ্কার করে কথা বলে নেবেন। অনেক হিডেন চার্জেস রয়েছে, যেমন দলমা ফরেস্টে ঢোকার জন্য 600 টাকা এন্ট্রি ফিস দিতে লাগে। তো এরকম ছোট ছোট আরও অনেক কিছু খরচা রয়েছে, যেগুলোর ব্যাপারে পরিষ্কার কথা বলে নেবেন। আর এই মানুষটিকে চিনে রাখুন, ওনার নাম্বার আমি দিয়ে দিলাম। ওনার সাথে চাইলে আপনারা কিন্তু ঘুরতে পারেন, খুব ভালোভাবে উনি ঘোরাচ্ছেন। যদি আপনাদের জানাশোনা কেউ থাকে তার সাথেও ঘুরতে পারেন, এটা কোনো প্রমোশন নয়, কিন্তু আমার নিজের যেটা অনেস্ট রিভিউ সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। থ্যাংক ইউ। গাড়ি পার্ক করে বাঁদিকে যে রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে কয়েক পা এগিয়ে আসলেই রয়েছে যতু হোটেল। সেখান থেকেই আমরা একটুখানি লাঞ্চ করে নিচ্ছি। মানে লাঞ্চের তো আর সময় নেই, এখন 4টে বাজতে যায়, মানে 3:50 বাজে। আমরা এসেছি এখানে 3:30 নাগাদ। খাবার অর্ডার করেছিলাম, একটু দিতে টাইম লাগলো, কারণ লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। তো ভাত তো পেলাম না, রুটি পেয়েছি। রুটি আর চিকেন কষা নিয়েছি। চিকেন কষা পড়েছে 200 টাকা, 4 পিস এরকম সাইজের চিকেন। আর রুটিগুলো কত করে আমি জানি না, তার সাথে আমি স্যালাড বলেছি, স্যালাডটা দিয়েছে বেশ ভালো। এই দিয়ে আপাতত একটু পেটে কিছু দিয়ে তারপর বোটিং করতে যাব ড্যামে। গরম, প্রচণ্ড পরিমাণে গরম। গ্রেভিটা দিয়ে খাই। ভালো হয়েছে, রুটিটা খুবই সুন্দর, ঘরোয়া, বেশ ভালো। আর এখান থেকেই কিন্তু চন্ডিল ড্যাম দেখা যাচ্ছে, পিছনের বোটিং দেখা যাচ্ছে, সুন্দর একটা ভিউ আছে এখান থেকে। যতু হোটেলের পাশে খাবার দাবারের জন্য আকাশ হোটেল, বিজয় হোটেল, এরকম বেশ কয়েকটা হোটেল রয়েছে। এই হোটেলগুলো থেকেও আপনারা ড্যামের ভিউ দেখতে দেখতে খেতে পারবেন। এই হলো বোটিং টিকিট কাউন্টার। এখানে পার হেড 150 টাকা করে আপনারা বোটিং করতে পারবেন। আর যদি আপনারা গ্রুপে থাকেন তাহলে 10 সিটার, 9 সিটার, 6 সিটার, 4 সিটার সব রকমের বোট রয়েছে। আর এই হচ্ছে বোটিং ঘাট। বড় একটা চন্ডিল ড্যামের বোর্ড দেওয়া রয়েছে, ঠিক তার পাশে এই যে এইখান থেকে বোটগুলো ছাড়ে। সবটাই স্পিড বোট। বোটিংয়ের টাইমিং মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে পুরো ড্যামটাকে ঘুরিয়ে আপনাকে আবার এই ঘাটেই নামিয়ে দেবে। মেইন যে বোটিং পয়েন্ট সেটা যেমন দেখালাম, তার পাশ থেকে আরেকটা রাস্তা সুন্দর গাছের মধ্যে থেকে হয়েছে। এখানে আরেকটা নতুন বোটিং পয়েন্ট হয়েছে, ওই দিকটাতেও আমরা যাচ্ছি। দিয়ে তারপর আমরা দেখি কোথা থেকে বোটিংটা করি। আগে এই ঘাটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
আচ্ছা, এইখানে বোটিং পয়েন্ট থেকে আমরা টিকিট কেটে নিলাম। এখানেও একই ভাড়া 150 টাকা করে পার হেড। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। এখান থেকে টিকিট কেটে এবার আমরা বোটিংয়ে যাব। বোটে উঠে বসে পড়েছি, মারাত্মক নড়ছে। এই বোটিং স্টেশন থেকেই আপনারা নেবেন, কারণ এনারা পাহাড়ের মধ্যে মধ্যে থেকে কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে আনেন। হ্যাঁ, তো আমার সাজেশন থাকবে আপনারা যদি আসেন ওখান থেকে না করে এই বোটিংটা করবেন। আমাদেরকে হোটেল থেকেই দাদা বলে দিয়েছিলেন যে আপনারা এই বোটিংটা করবেন, তাহলে ভালো লাগবে। যাই হোক, আমি সবে উঠলাম, দেখি কেমন ঘোরায়, তারপর লাস্টে এসে পুরো রিভিউটা দেব। আমাদের বোট ছেড়ে দিল, স্পিড বোট এটা অ্যাকচুয়ালি, জাস্ট ছাড়লো। দেখি কেমন লাগে। এর আগে যখন চন্ডিল ড্যামে এসেছিলাম, এই স্পিড বোটটা ভীষণ এক্সাইটিং, দারুণ লেগেছিল তখনও আমার কাছে। আজকে দেখি কীরকম লাগে। আর এখন ওই পাহাড়ের ঠিক মাথার উপরে সূর্যটা, এই সিনটা জাস্ট দেখুন একবার। ওইদিকে ড্যাম, আর এই যে এইদিকে ঘুরলো আমাদের বোট। বললাম না পাহাড়ের দিকে যাবে। দারুণ, অ্যামেজিং অ্যামেজিং। এই হচ্ছেন আমাদের দাদা, যিনি আমাদের বোটটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। দাদা আপনার নাম কি? নাম কি আপনার? ও বাঙালি, নয়ন। নয়ন দাদার সাথে যাচ্ছি, নয়ন ঘোষ ওনার নাম। আচ্ছা, এগুলো কি রিসর্ট, থাকার জায়গা? ও আচ্ছা আচ্ছা, ফিশারি টাইপের মাছ চাষ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ঘরগুলো, এখানে সব ওই মাছ চাষের জিনিসপত্র থাকে আর কি। আর ব্যাকড্রপে পাহাড়টা এখন যা দারুণ লাগছে না, ঠান্ডা হাওয়া, ওরে বাবা রে, দারুণ। ওই দিক থেকে একটা বোট আসছে। ওই যে ওই দিক থেকে আরেকটা বোট আসছে, আর এইখানে পানকৌড়ি একটা। অপূর্ব অপূর্ব। এখানকার মানে চন্ডিল ড্যামের গভীরতা কিন্তু 190 মিটার, বেশ অনেকটাই গভীর। আর এর ড্যামটার উচ্চতা হচ্ছে 220 মিটার। এইখানের এই যে বোটিং, এই বোটিং কিন্তু প্রত্যেক দিন সকাল 7টা-8টা নাগাদ শুরু হয়ে যায়, আর বোটিং চলে বিকেল 5টা পর্যন্ত। 12 মাস প্রতিদিন এই বোটিং খোলা থাকে, কোনো দিনই বন্ধ থাকে না। দারুণ এক্সাইটিং একটা বোটিং। আমার মনে হয় যে এত সুন্দর বোটিং আমাদের ঘরের এত কাছে খুব কম আছে। আর এখন সোজা মানে একদম অস্তগামী সূর্যের দিকে একটা পাহাড় লক্ষ্য করে আমাদের বোট ছুটে চলেছে। আর জলে সূর্যের সেই রিফ্লেকশন পড়ে যে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ এবং দৃশ্যপট তৈরি হয়েছে আমাদের চোখের সামনে, এটা স্বচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই অভিজ্ঞতাটা একদম মিস করবেন না। হ্যাঁ, মানে চন্ডিল আসলে স্পিড বোটিংটা একদম মাস্ট। দুরন্ত।
এই অপূর্ব অভিজ্ঞতা আমাদের যারা উপহার দিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে চন্ডিল ড্যামের এপাশ থেকেই সূর্যাস্তকে দেখে নিয়ে আমরা আবার টাটানগরের পথ ধরলাম। চন্ডিল ড্যামের কাছাকাছি থাকতে চাইলে এই গোল্ডেন ভিউ রিসর্টটি আপনারা বেছে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি চন্ডিল থেকে 28 কিলোমিটার দূরে সান্তালা ড্যামের মধ্যে। সান্তালা ড্যামের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ভিতরের এই রাস্তা দিয়ে গিয়ে আমরা একটা জলাশয় দেখব। যদিও এখন সূর্যাস্ত হয়ে গেছে, তবু দিনের আলো আছে বলে দাদা আমাদেরকে বললেন যে না, এটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এই হলো রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি প্রায় বলতে গেলে চান্ডিল থেকে। আর এই রাস্তাটা দাদা যা এলেন না, গাড়িটা মানে যা ড্রাইভ করলেন আমাদেরকে এই লেকটা ড্যামটা দেখাবেন বলে। এখানে একটা লেক আছে, ডোবো লেক বলে, ওই লেকটা আপনারা দেখবেন, খুব সুন্দর সেই লেকটা। এই ডোবো ড্যাম বা সান্তালা ড্যামের মধ্যে আমরা প্রবেশ করেছি। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ড্যামটা, আর এইখান থেকে জলটা যাচ্ছে। এখন জল খুবই কম, সরু হয়ে জলের ধারাটা যাচ্ছে এই জায়গা থেকে। আর সেই পুরো যে রাস্তাটা দেখা যাচ্ছে একদম উঁচু পর্যন্ত, এটা পুরোটাই কিন্তু ড্যাম। প্রায় 1 কিলোমিটার মতো এই রাস্তা দিয়ে হাইক করে আমরা চলে এসেছি ডোবো লেক বা সান্তালা লেকের কাছে। দেখুন, এই হলো ডোবো লেক। অদ্ভুত সুন্দর একটা ছোট্ট মিষ্টি লেক। সুবর্ণরেখা নদীর জল দ্বারাই এই লেকটি তৈরি হয়েছে। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা এই অদ্ভুত সুন্দর লেকটি একটা ছোট্ট ফ্যামিলি আউটিংয়ের জন্য, পিকনিকের জন্য এবং ট্যুরিস্ট স্পট হিসাবে কিন্তু খুব ভালো একটা পোটেনশিয়াল রাখে। এবং এই ট্যুরিস্ট স্পটটা কিন্তু ঝাড়খণ্ডের একদম নতুন একটি তৈরি হওয়া ট্যুরিস্ট স্পট। আর সূর্যাস্তের ঠিক পরে এত মায়াবী লাগছে এখানে এসে। যদি আমরা যাবার সময় যেতাম, কারণ এই রাস্তা দিয়েই আমরা যাওয়ার সময় গেছি, তাহলে কিন্তু খুব কষ্ট হতো। এখানে কোনো শেডস নেই, পুরোটাই ওপেন এরিয়া। রোদের মধ্যে আসলে একটু কষ্ট হবে। আপনারা চেষ্টা করবেন বিকেলের দিকটা, মানে এইখানটাতে এসে আপনাদের ট্যুরটা শেষ করতে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।